বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি জমি ও আবাস যোজনার বিষয় খতিয়ে দেখতে আরামবাগে এলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন জেলা শাসক মুক্তা আর্য ও মহকুমা শাসক রবি কুমার মিনা সহ হুগলি জেলা পরিষদ একাধিক আধিকারিক ও আরামবাগের বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী সহ একাধিক কৃষি আধিকারিক ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রথমে আরামবাগের হরিণখোলা 1 নম্বর পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন। পরে সেখানে সকলকে নিয়ে একটি বৈঠক করেন। এরপরেই তিনি আরামবাগের মলয়পুর 1 নম্বর পঞ্চায়েত এলাকার ফতেপুর এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষি জমি পরিদর্শন করেন। তার মাঝে মাঝে তিনি এলাকার বেশ কিছু সাধারণ মানুষের বাড়ি গিয়ে আবাস যোজনার বিষয়েও খোঁজ খবর নেন। তিনি সব শেষে তিনি ফের আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে বৈঠক করেন। তবে আমাদের একবার জলোচ্ছ্বাস অন্যায়ভাবে না জানিয়ে প্রচুর ডিভিসির খালে জল ছেড়ে দেওয়া, তার পরবর্তীকালে দানা, এই সব মিলিয়ে যে এখানে জলোচ্ছ্বাসের ফলে অনেক বিপর্যয়ের আশঙ্কা ছিল আমাদের। সেজন্য সব থেকে বেশি ক্ষতি হয় কৃষি কাজে, কারণ আমাদের এখানে মূল ফসল ধান, তারপরে আলু। তো আমি এখানে যখন জলোচ্ছ্বাস হয়েছিল তার পরেই এসছিলাম, দানার আগে তখনও দেখেছি এখানে কিভাবে জলমগ্ন হয়েছিল বিস্তীর্ণ এলাকা। সে কিন্তু আমাদের ধান গাছ এমনই যে জলে ডুবে থাকার পরেও যদি 7 থেকে 10 দিনের ভেতরে আবার ভালো রোদ পায় তাহলে বেশিরভাগ গাছ দাঁড়িয়ে যায়। আর আমাদের কৃষক ভাই বোনেরা প্রাণপাত করে তারা নিজেদের ফসলকে বাঁচানোর চেষ্টা করেন। অনেকেই দেখবেন গুছি বেঁধে দিয়েছিল, যাতে আমরা যা করি সমাজে মানুষকে বিভ্রান্তি করা সত্ত্বেও আমরা বলি একে অপরের ওপর নির্ভরশীল, এইভাবেই সমাজ থাকে। গাছেরও সেই রকম, যে গাছগুলো সতেজ আছে, অন্য যেগুলো নুয়ে পড়েছে সেরকম গাছকে বেঁধে দিলে তারা সহায়তা করে পার্শ্ববর্তী গাছগুলোকে বাঁচিয়ে রাখা। সেরকম এখানে উদাহরণ দেখতে পাবেন। আমরা দেখতে এলাম যে একটা সাধারণ ধারণা যে কোথায় কতটা কি ধরনের ক্ষতির লক্ষণ দেখা যাচ্ছে। সেখানে আমাদের জানেন এখানের রাজ্য সরকার সম্পূর্ণ নিজের তহবিল থেকে খরচা দিয়ে অত্যন্ত আধুনিক বিজ্ঞান ভিত্তিক শস্য বীমার ব্যবস্থা করে দেন। কৃষকদের 1 পয়সাও প্রিমিয়াম দিতে হয় না। তার আওতা থেকে যাতে কেউ না বাদ যান সেই জন্য দরখাস্ত করার তারিখ 30শে নভেম্বর অবধি করে দেওয়া হয়েছে। আর এই নির্ণয় করা কতটা ক্ষতি হয়েছে গত 3 বছরের ধানের যে গড় উৎপাদন এইসব এলাকায়, তার সঙ্গে তুলনামূলকভাবে যদি দেখা যায় যে কম হচ্ছে, তখন ওই ক্ষতির পরিমাণটা নির্ণয় করা হয় ধানের দাম হিসেব করে। সেইটা যাতে তাড়াতাড়ি, আমরা যেরকম গত 3 বছর ধরে আমরা দেখেছি যে খুব দ্রুততার সঙ্গে ক্ষতিপূরণ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। আজকে আমাদের এখানে কৃষি দপ্তরের সব বরিষ্ঠ আধিকারিকরাও আছেন, তারাও দেখে নিয়েছেন। আমরা চাই যখন এই নির্ণয় করার জন্য যে শস্য কেটে ওজন করা হবে, সেখানে যাতে স্থানীয় কৃষকরা এবং বিভিন্ন পঞ্চায়েতের পদাধিকারীরা যতদূর সম্ভব তারাও উপস্থিত থাকেন, কৃষি আধিকারিকরাও থাকবেন। আর এছাড়াও আমাদের যে এখানে আবাস যোজনার যে 18 সালের কেন্দ্রীয় সরকারের নির্দেশে যে তালিকা হয়েছিল, তা আমাদের 22 সালে ওনারা অনুমোদন দিয়েছিলেন 11 লক্ষ বেশি, এবং বলেছিলেন 1 মাসের ভেতরে নতুন করে সব যাচাই করে সমীক্ষা করে যারা উপযুক্ত প্রাপ্য, 4 বছরে যাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য পরিস্থিতির পরিবর্তন হয়নি, তাদের খালি নাম সঠিকভাবে তুলে দিলে সরকারি অনুদান 7 দিনের ভেতর আসা উচিত ছিল, সেটা আসেনি। কিন্তু মানুষের মনে যে 11 লক্ষ বাড়ির যে প্রত্যাশা হয়েছিল সেইটা খুবই বেদনাদায়ক। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের 100 দিনের কাজও 21 সালের নির্বাচনের পর থেকে তার সম্পূর্ণ অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেখানে যারা অনুমোদিত কর্মদিবসে যারা কাজ করেছিলেন তাদের মজুরি অবধি ওরা দেননি। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে সম্পূর্ণ শোধ করেছিলেন।
এবং গত এপ্রিল মাসে ঘোষণা করে দিয়েছিলেন যে বাড়ির ক্ষেত্রেও যে 11 লক্ষ মানুষকে 18 সালের তালিকা যাচাই করার পরে যারা নির্বাচিত হয়েছিলেন যোগ্য বলে, তাদের এই দুঃখ মোচন এবং তাদের কষ্ট লাঘব করার জন্য রাজ্য সরকার প্রথম পর্যায়ে এই 11 লক্ষের বাড়ি করার যে সহায়তা 1,20,000 সেটা রাজ্যের তহবিল থেকে দিয়ে দেওয়া হবে। কিন্তু আরো 2 বছর পেরিয়ে গেছে ওই ভ্রান্ত মিথ্যা প্রতিশ্রুতি পাওয়ার পর থেকে, যখন শেষ সমীক্ষা হয়েছিল সেই তালিকার ভিত্তিতে আমাদের 32 লক্ষ যারা ওই তালিকায় ছিলেন তার ভেতরে যাদের সব থেকে বেশি দরকার এরকম 11 লক্ষ চিহ্নিত ছিলেন। সেটা নতুন করে আবার যাচাই হচ্ছে যে 2 বছরের ভেতরে যাদের আবার আর্থসামাজিক উন্নয়ন বা ধরুন বেশি কেউ চাকরি পেয়েছেন, সরকারি উচ্চ বেতন পান, 15,000 টাকার বেশি মাসে, কিংবা কোনো ব্যবসায় সফলতা অর্জন করেছেন, তাহলে তাদের যেসব ইন্ডিকেটর আছে সেই অনুযায়ী তাদের বাদ দিয়ে আর ওই তালিকা থেকেই যে 32 লক্ষের টোটাল যে পুরো তালিকা আছে তার থেকে যারা সব থেকে বেশি যাদের প্রাপ্য পাওয়া উচিত ওই 11 লক্ষ, সেইটার পুনর্বিবেচনা হচ্ছে, মানে যাচাই হচ্ছে। এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালে যারা কোনো গ্রিভান্স জানাচ্ছেন সেই তালিকাও ওতে যাচাইয়ের জন্য আসছে আমাদের কাছে, সেটাও যাচাই হচ্ছে। আর যাদের এই জলোচ্ছ্বাস এবং দানার ফলে কাঁচা বাড়ি সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে, এরকম যেসব ক্ষেত্রে আমরা সেগুলো বিবেচনা করার চেষ্টা করছি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চান তাদেরও মাথায় ছাদের ব্যবস্থা করতে। এর বাইরে যাদের কোনো তালিকায় নাম নেই, সেই যে মুহূর্তে আমরা নতুন তালিকা করার সুযোগ পাবো, আমরা ভারত সরকারকে 2022-এও বলেছি, বরাবর বলে আসছি, তা এখনো সেই তালিকার পোর্টাল খোলা হয়নি, তারা পর্যায়ক্রমে তালিকাভুক্ত হবে। বিভিন্ন জমির ফসল নষ্ট হয়ে গেছে, কি বলবেন কিভাবে? তো বলার কিছু নেই, আপনাকে যেটা বললাম এটা খালি মলয়পুরের ভেতরেই প্রযোজ্য এরকম নয়, এটা সারা রাজ্যে প্রযোজ্য। যেটা এখানেও প্রযোজ্য সেটা খানাকুলেও প্রযোজ্য। কালোবাজারি নিয়ে কি বলবেন? সারের কালোবাজারি তথ্য দিন, বলুন এই দোকানটা করছে, একটু আপনার চোখের সামনে দেখতে পাবেন, কি করব, দিন তথ্য দিন, ওই কানে কানে বললে হবে না প্রত্যেক বছর। ভাই, ওই গপ্প বলে লাভ নেই, তাহলে আমাকেও বলতে হয় আসল জিনিসটা কি। 21 সালে 4,55,000 টন 10-26 এই রাজ্যকে সরবরাহ করেছিল। রাসায়নিক সারের সরবরাহ ভারত সরকার নিয়ন্ত্রণ করেন। সেটা 22 সাল থেকে 2,27,000, এবছর আরো কম। কিসের জন্য তাদের জিজ্ঞেস করুন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।